বন্ধু শুভকে সঙ্গী করে নিয়ে এবার ঈশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ শুভকে ফোন করে বলতে থাকে যে শুভ আর এক মুহূর্ত দেরি করা চলবে না, আজকের খবরের কাগজে কি বেরিয়ে এসেছে সেটা নিশ্চয়ই তুই দেখেছিস। তখন শুভ বলতে থাকে যে হ্যাঁ রে, তোর এত দিনের অপেক্ষার এবার অবসান হতে চলেছে। তুই কি ভাবছিস যে তুই ও বাড়িতে ছুটে যাবি, নাকি আমি ঈশা বৌদিকে বলবো যে রাইকে নিয়ে এই বাড়িতে আসতে? তখন এই কথা বলে আমার অনির্বাণ বলতে থাকে যে না, একবার যখন রাইয়ের খোঁজ পেয়েছি আমিই বরঞ্চ রাইকে গিয়ে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করবো। তুই আমার সাথে যাবি, আমাকে সঙ্গ দিবি। অন্যদিকে শুভ বলতে থাকে যে তোর এত বড় একটা দিন আমি তোর সঙ্গ দিব না, সেটা কী করে হয়? অন্যদিকে ঈশা অনামিকার কাছে গিয়ে বলতে থাকে যে অনামিকা, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। দেখবে যে খুব শীঘ্রই তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে, তোমার পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবে, কারণ তারাও নিশ্চয়ই তোমাকে খোঁজাখুঁজি করছে, তাই না? এবার তোমার তাদের সাথে মিলন হবে, তুমি দেখে নিও। অন্যদিকে এই কথা বলা মাত্র অনামিকা বলতে থাকে যে হ্যাঁ, আজকে খবরের কাগজে যা বেরিয়ে এসেছে সেটাতে দেখে তো আমি বুঝতে পেরে গিয়েছি যে তোমরা অধীর আগ্রহে আমার পরিবার পরিজনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছো, কারণ তোমাদেরও তো আমার বোঝাটা টানতে টানতে তো ক্লান্ত বোধ মনে হচ্ছে, তাই না? তখন এই কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে এই মা, কী সব কথা বলছো বলো তো অনামিকা? তোমাকে কে কখন বোঝা ভেবেছে বলো তো? হাজার হোক তোমার এটাও যেমন পরিবার, তোমার আরেকটাও তো পরিবার আছে, তাই না? তারাও নিশ্চয়ই তোমার খোঁজ করছে। তখন যদি তারা তোমার বিষয়ে কোনো রকম কোনো খোঁজ খবর না পায়, তখন তো তুমি না শুনতে চাইলেও আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে তারা হয়তো বা তোমাকে মৃত ভেবে নিতে পারে। অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে আমি তো সত্যিকার অর্থেই মৃতই তাদের কাছে প্রমাণিত হতে চাই, কারণ আমি চাই না যে তারা আমাকে জীবিত ভেবে তারা আমার কাছ থেকে কোনো রকম কোনো আশা রাখুক, কারণ আমি এই জীবনে যে পরিমাণে তিক্ততা সহ্য করেছি তারপরে আমার আর সেই অতীত জীবনের কাছে কোনো মতে ফিরে যেতে ইচ্ছে করে না, কারণ সেই অনির্বাণের কাছে আবারও অবিশ্বাসের পাত্রী হয়ে ওঠা থেকে শুরু করে বারবার করে অগ্নি পরীক্ষা দেওয়া, আমার পরিবারের কাছে নিজেকে প্রমাণ করা, আমি এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমি আমার এই জীবনে একটু শান্তি চাই, এবং একটু শান্তির খোঁজেই তো আমি মিথ্যে স্মৃতি হারানোর অভিনয় চালিয়ে যাচ্ছি। কিন্তু তার শর্ত যখন তোমরাও আমাকে এখানে বোঝা ভেবে আমাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে, তাহলে আর কোথায় বা গিয়ে আমি ঠাঁই পাবো? অনেক ভেবেছিলাম যে না, এখান থেকে হয়তো বা কোথাও একটা গিয়ে নিজের মতো করে বাঁচার একটা নতুন ভাবনা চিন্তা করবো, কিন্তু সেটা আর হলো কই? তোমরা যে কাজটা করেছো তারপরে হয়তো বা তোমাদের উপর থেকে আমার বিশ্বাসটা চিরতরে উঠে গেল। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ এসে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে নির্ঘাত কোনো সহৃদয়বান ব্যক্তি এসেছে যে কিনা তোমার খোঁজ করবে, তুমি দেখে নিও। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই এক্সাইটেড হয়ে পড়ে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে ঠাকুর, এবার আমি কী করবো? তুমি আমাকে যে করে হোক না কেন বিপদের হাত থেকে রক্ষা করো ঠাকুর। আমার কেন জানি না মনে হচ্ছে যে নির্ঘাত অনির্বাণ এসেছে, কারণ অনির্বাণের আসার আভাসটা আমি অলরেডি পেয়ে গিয়েছি। অন্যদিকে অনির্বাণ এসে সোজা কোনো রকম কোনো কথা না শুনে যখন ঈশার কথা না শুনে যখন অনামিকার রুমে ঢুকে পড়ে, ঠিক সেই সময় অনামিকাকে দেখা মাত্রই অনির্বাণ জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি তোমাকে অনেক দিন ধরে মিস করছিলাম রাই, অবশেষে তোমাকে আমি খুঁজে পেয়েছি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ। অন্যদিকে রাই অনির্বাণকে বলতে থাকে যে দেখুন, আপনি পরপুরুষ হয়ে প্লিজ আমাকে জড়িয়ে ধরবেন না, সেটা আমি মোটেও পছন্দ করি না। আপনার হাজার হোক আমার গায়ে হাত দেওয়ার আগে একবার আমার পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি কেন আমার পারমিশন নিলেন না বলুন তো? শুনুন, একটা মহিলার সংস্পর্শে আপনি আসবেন, সেটা যদি একটা মহিলা পছন্দ না করে সেটা আপনি কী করে করতে পারেন বলুন তো? ম্যানার্স জানেন না তো? বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।